বসুন্ধরা আবাসিক এলাকায় আপনার ঘাটপাড় একটি যেখানে হচ্ছে অনেকগুলো টি স্টল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা সবাই বসেছি। আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা এবং নেতৃত্বদানকারী সার্জিস আলম, সে তার সহযোদ্ধাদের সাথে আজকে দেখা করতে এসেছিলেন। আমাদের কাছে খুব ভালো লেগেছে যে তারা এসেছে এবং আমাদের কথাগুলো শুনেছে, এবং আমরা তাদের সাথে প্রায় 7টা থেকে 10টা পর্যন্ত একটি ফ্রুটফুল একটা মিটিংয়ের মাধ্যমে এবং আমাদের স্টুডেন্টদের কথাবার্তা সব কিছু তুলে ধরার মাধ্যমে আমরা নর্থ সাউথের 8 নাম্বার গেট, যেখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই জুলাই 2024-এর যে আন্দোলন সংগঠিত হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির, যেটার আতুরঘর 15 সালের ভ্যাট আন্দোলন যে জায়গা থেকে শুরু হয়েছিল, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যে নর্থ সাউথের 8 নাম্বার গেট থেকে যে ভ্যাট আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল, সেই নর্থ সাউথের 8 নাম্বার গেট ঐতিহাসিক জায়গা, তাকে দেখানোর জন্য আমরা তাকে ওখানে হাঁটতে হাঁটতে নিয়ে যাই। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখি কতিপয় দুষ্কৃতিকারী, তারা হচ্ছে মানে ওখানের মধ্যে অনেকগুলো গুটি কয়েক স্টুডেন্ট ছিল, কিন্তু বাকিদেরকে আসলে স্টুডেন্ট বলে মনে হয় নাই। এবং পাশাপাশি কিছু মানুষ ছিল যারা একজনকে নেতা মেনে, মুরিদ মেনে পাশে দিয়ে দাঁড়িয়েছিল। তারা এক সময় ছাত্রলীগের সাথে চলতো, ছাত্রলীগের সাথে ঘুরতো। দেখেন, আমাদেরকে, আমার বন্ধুকে একদিন 2019 সালে নর্থ সাউথের 8 নাম্বার গেটে 60টা বাইক নিয়ে এসে অ্যাটলিস্ট আপনার 100 থেকে 150 মানুষ মিলে একটা শুধু মানে শেখ হাসিনাকে জন্মদিনের উইশ করাইছিল, ঠিক আছে? ওইটার জন্য আমাদেরকে ছাত্রলীগ বানানো হয়। আর যারা ছাত্রলীগের গাড়িতে করে ঘুরে বেড়াইছে, আন্দোলনের সময় পালাইছিল, ওই সব মানুষকে নিয়ে কিছু মানুষ ওখানে দাঁড়িয়ে থেকে একটা মব সৃষ্টি করে। ওই মব সৃষ্টির মাধ্যমে যখন আমরা এটাকে মানে ছড়িয়ে দিতে যাই এবং আমরা বলতে যাই, তারা মূলত আমাদের কাছে যেটা মনে হয়েছে, এটা পুরোপুরি একটা পলিটিক্যাল এজেন্ডা ছিল। এটাকে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসলে মানে আওয়ামী লীগ এই ফ্যাসিজম মানে শেষ হয়ে যাওয়ার পরও তাদের দোসররা তো রয়ে গেছে। সো কোনো মব জাস্টিস যদি হয়, আমি এটা আসলে নির্দিষ্ট কোনো দলের উপরে দিতে পারি না। দলের একজন দুষ্কৃতিকারী ওখানে ছিল, এটা আমি বলবো, কিন্তু ওর সাথে আরো অনেক মানুষ ছিল যারা আমার বন্ধুকে বা আমাদেরকে সেভ করার চেষ্টা করেছে। কিন্তু ওই দলের লোকের সাথে আরো যে ছাত্রলীগ, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ছিল। এবং আমরা আজকে এমন একজন মানুষকে দেখেছি যে একজন কেন্দ্রীয় নেতার সন্তান, তিনি ছাত্রলীগের সাথে ঘুরতো, এক সময় ছাত্রলীগের পোস্টের জন্য ঘুরতো। নর্থ সাউথেরই সাবেক স্টুডেন্ট, যাকে রাস্টিকেট করা হয়েছে, তাকে নিয়ে গত 6 মাস ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই যখন দেশের পরিস্থিতি, এই যখন অবস্থা, আমরা তখন সার্জিস আলমকে ডেকে, যখন আমাদের ভাই বোনরা ঢাকা ইউনিভার্সিটিতে হামলার শিকার হয়, এই বিষয়ে যখন তাকে আমরা প্রশ্ন করি বা এটার আসলে যথার্থতা কি হবে, এটার পদক্ষেপ তারা কি নিবে, এই কথাগুলোর উত্তর শুনে যখন আমরা ওখানে যাই, তখন তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে। আমার বন্ধু মুস্তাক তাহমিদ, এই আন্দোলনে আমাকে 26শে জুলাই আমাকে আমার বাসা থেকে গুম করা হয় নিয়ে। আপনারা দেশের মানুষ হয়তো আমাকে চিনেন না, কিন্তু এই আন্দোলনে 26 তারিখ যখন সার্জিস আলম, একজন হাসনাত আব্দুল্লাহ, একজন নাহিদ, একজন নুসরাত, এই যে আমার ভাইরা সহযোদ্ধারা যখন ডিবির হারুনের বাসায় ওই যে কি বলে খাচ্ছিল না, ভাত খাচ্ছিল, তখন আমাদেরকে ভাত খাওয়াই নাই, আমাকে মেরে আমার পাজরের L4 L5 ডিসপ্লেস করে দিছে। আমাকে বাঁচানোর জন্য আমার ওই বন্ধু ডিবির ওই গেট থেকে 5 দিন নড়ে নাই ভাই, খালি একবার একটা ক্লু পাইছে যে আমি ওখানে আসি। ওই ক্লুতে আমার ওই বন্ধু নড়ে নাই, আমার ওই বন্ধু ঢাকা ছেড়ে যায় নাই। আমার ওই বন্ধু, আমি যেদিন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মাস্টারবি সরকার সহ আমাদের 6টা ইউনিভার্সিটি মিলাই প্রথম 19 জুলাই 9 দফার ঘোষণা দিছিলাম, কোন মিডিয়া আপনাদেরকে দেখাই নাই, জানাই নাই যে প্রাইভেট 9 দফা ঘোষণা দিছে। আমার বন্ধু আমার শক্তি হয়ে আমার পাশে দাঁড়াইছিল। আজকে আমার ওই বন্ধুকে রক্তাক্ত করে বিছানার মধ্যে শোয়াই রাখছে। এটার বিচার কে করবে এই বাংলাদেশে, আমি এটা জানতে চাই। সবচেয়ে বড় কথা, যারা এই কাজ করছে, আমার বন্ধুকে নিয়ে আমরা আসছি মেডিকেলে। আমার ছোট ভাই, যার আঙ্গুলে এভাবে কেটে দিয়েছে, যার 6টা সেলাই পড়ছে, সে কুর্মিটোলা হসপিটাল থেকে ভাটারা থানায় গেছে। এখন কি হয়েছে জানেন? কিছু মানুষ যারা এখনো ক্ষমতা পায় নাই, তারা গিয়ে আমার বন্ধুর নামে মামলা করতে গেছে। তাহলে কি ফ্যাসিজম ইজ ব্যাক? এটা আমি এই দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই। আর এই ঘটনার যদি সমাধান না হয়, বাংলাদেশের প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের কোনো রাস্তা রাখবে না, সব রাস্তায় আমরা ধারণ করব। এবং আমরা যদি করি তাহলে কি হবে এটা আপনারা বুঝতে পারেন। হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা এটার মাঝখানে ঢুকে তাকে কোনো ধরনের যেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, কারণ ওটা আমার ক্যাম্পাস, আমার দায়িত্ব ছিল তাকে সেভ করে নিয়ে আসা। আমার বন্ধু নিজে পোস্ট খেয়েছে, আমি নিজে মার খেয়েছি, আমার ছোট ভাই খেয়েছে। আমরা সবাই মানে রক্ত দিয়ে হলেও আমাদের যোদ্ধাকে আমরা সহি সালামত নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমরা পাঠাতে পেরেছি, সার্জিস আলমকে।
মূলত সার্জিস আলম ওখানে কেন গিয়েছিল? উনি মূলত গিয়েছিলেন কারণ আপনি দেখেন গত জুলাই আন্দোলনের পরে তারা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সহযোদ্ধাদের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দেখা গেছে যে সবার সাথে দেখা করতে গেল একটা শ্রেণী রয়ে যায় যাদের সাথে তারা আসলে যাদের পর্যন্ত তারা পৌঁছাতে পারে না। এটার জন্য উনি সরাসরি একটা গণমানুষের জায়গা চিন্তা করেছে, যেখানে 3-4টা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে ঘাট পারে যে দোকানগুলোতে গিয়ে চা খায়, নাস্তা করে, যেখানে আড্ডা দেয়, তিনি সরাসরি ওখানে গিয়েছেন যেন আপামর স্টুডেন্টদের আসলে কি বক্তব্য তারা শুনতে পারে। এবং একটা রাজনৈতিক দল গঠন হয়েছে, আপনারা জানেন। ওই দল নিয়ে উনি কিন্তু আসেন নাই, কিন্তু তারপরও ওই দল গঠনের সময় আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে যে হামলা হয়েছিল এটার জন্য ওনাকে আমরা প্রশ্ন করেছিলাম, উনি ক্ষমাও চেয়েছেন। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? উনি গিয়েছেন, উনি আমাদের সহযোদ্ধা হিসেবে গিয়েছেন। আমি ডিবিতে ছিলাম, উনিও যখন ছিলেন, পুরো বাংলাদেশ ওনাকে চিনে, কিন্তু আমাকে চিনে না। কিন্তু উনি তো আমাকে চিনেন, উনি আমার ডাকে গিয়েছেন, আমাদের ভাইদের ডাকে গিয়েছেন। আমার এক ভাই, ও শরীরে 36টা পিলেট আছে, ওর ডাকে গিয়েছেন। আমরা ডেকেছি, আমাদের সহযোদ্ধা গিয়েছে। কিন্তু এর মানে এই না 15 বছর ধরে রাস্তায় নামতে পারে নাই ওই মানুষ নেতামি ফলানোর জন্য এসে আমাদের গায়ে হাত তুলতে পারে না ভাই।